হ্যালো এভরিওয়ান, আমরা এখন শুরু করব হচ্ছে হায়ার ম্যাথের অনুক্রম বা হচ্ছে বলতে পারো যে অসীম ধারা চ্যাপ্টারের একটা টপিক অনুক্রম। চ্যাপ্টার হচ্ছে এটা 7। তোমরা তোমাদের বইয়ে যদি এখানে অনুক্রমে চলে যাও, এই লাইনটা যেটা আমি দাগ দিছি সেটা খেয়াল করো। দেখো কি বলছে, যখন কতকগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের ও পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তখন এইভাবে সাজানো রাশিগুলোর যে সেট, সেই সেটকে অনুক্রম বলে। তো তোমাকে যদি কখনো পরীক্ষায় জিজ্ঞাসা করো অনুক্রম কাকে বলে, তাইলে তুমি আসলে এই সংজ্ঞাটা লিখে দিবা। ঠিক আছে, এবং সেটা আসলে কি একটা সাজানো রাশির একটা কি এটা বাট সেট হবে। ঠিক আছে, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা কিভাবে অনুক্রম জিনিসটা বুঝবো, এটার জন্য এখানে একটা ব্ল্যাঙ্ক একটা পেজে আসলাম। সো অনুক্রম জিনিসটা দেখো, একটা এক্সাম্পল বলছে না, কয়েকটা রাশি পরপর সাজাইতে হবে যেখানে একটা নিয়ম মেনে চলবে। তো আমি কিছু সংখ্যা লিখছি 1357। আপাতত মনে করো ওই যে 2n-1 এই কথাটা আমি লিখি নাই, সাপোজ। ঠিক আছে, এখন মনে করো 2n-1 এই কথাটা ছিল না, তাহলে 1357 দেখার পর তুমি খোঁজা শুরু করছো, এদের মাঝখানে কি কোনো মানে মিল পাচ্ছ নাকি? তো তুমি খেয়াল করে দেখছো এইখানে যে 3 আর 1 এদের মধ্যে পার্থক্য 2, 5 আর 3 এদের মধ্যে পার্থক্য 2, 7 আর 5 পার্থক্য 2। তার মানে আমি বলতে পারি প্রত্যেকটা পদ আগের পদে 2 যোগ করলে হবে। তার মানে কেউ যদি চেষ্টা করো বলতে পারবা 7-এর পরে যে কমা আছে সেই জায়গায় যদি একটা সংখ্যা হয় সেটা 9 হবে। ইভেন 9-এর পরে যদি একটা সংখ্যা হইতো সেটা 11 হবে, ঠিক না? তাহলে এমন করে করে চলতে থাকবে। এখন চিন্তা করো, আমি তো জানি না এখানে আলটিমেটলি শেষ কততে যাবে, তো আমি একটা জেনারেল কিছু দিয়ে লিখে দেওয়া উচিত, এন বা এক্স বা পি কিউ কিছু একটা দিয়ে ভেরিয়েবল এনে। তো আমরা নর্মালি অনুক্রমে এন বা এম দিয়ে লিখি, তো এইখানে আমরা এন দিয়ে লিখবো, তোমাদের বইয়ে সব এন দিয়ে লিখছে। তো আমি খেয়াল করে দেখলাম এইখানে একটা ম্যাজিক্যাল একটা জিনিস আমি লিখতেছি, সেটা হচ্ছে টুয়াইস n-1। এটা যদি বসাই তাইলে আসলে অনুক্রমটা হোল্ড করে, মানে অনুক্রমটা থাকে। কিভাবে থাকে দেখো, মনে করো n এর মান 1, মনে মনে চিন্তা করো n ইকুয়ালস টু 1, তাহলে টুয়াইস n-1 কত হবে? n যদি 1 হয়, 2 গুণ 1 সমান 2, তার থেকে 1 বিয়োগ হলো 1, তার মানে প্রথমটা পাইলাম। n এর ভ্যালু সাপোজ 2 ধরি, তাহলে 2 গুণ 2 কত হবে? 4, 4 থেকে 1 গেলে কত হয়? 3। দেখো তো এখানে 2 নাম্বার কমা আছে, মানে দেওয়ার পরে যে 2 নাম্বার টার্মটা আছে সেটা কি 3? 3 মিলস। ইভেন ধরো n এর ভ্যালু 3, তাহলে 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে কি 5 হইলো? হইলো। তার মানে এই যে 2n-1 এই সম্পর্কটা এই সংখ্যাগুলারে ডিফাইন করতে পারে, যেখানে n এর ভ্যালু 1 দিলে প্রথমটা, 2 দিলে দ্বিতীয়টা, 3 দিলে তৃতীয়টা, 4 দিলে চতুর্থ পদ পাবো। তাহলে এইটা যেটা প্রথম 1 সেটাকে বলবো আমরা অনুক্রমের প্রথম পদ, 3 কে বলবো অনুক্রমের দ্বিতীয় পদ, 5 কে বলবো তৃতীয়, চতুর্থ, এইভাবে যাবে। তো এটা n দিয়ে লিখছি না, তাহলে এটা n তম পদ হবে। ঠিক আছে, মানে n দিয়ে লিখছি বলেই যে ঠিক n তম পদ তা না, বিষয়টা হচ্ছে যে এইখানে মনে করো যে আমি এনতম পদ এইভাবে ডিফাইন করছি, এনতম হইতে পারে, n+1 হইতে পারে, আটতম হইতে পারে, সেটা আমাদের উপর নির্ভর করে। এবং এরপরে দেখো আমি শেষ করি না, এরপরে দেখছো কমা দিয়ে এরকম 3টা ডট দিয়ে রাখছি, তার মানে বুঝাচ্ছি অনুক্রমটা আরো চলতেছে, এটার কোনো শেষ নাই। ঠিক আছে, এখন স্বাভাবিকভাবে একটা অনুক্রম কিভাবে লিখতে পারি? মনে করো এই যে অনুক্রমটা লিখছি, এখানে তো টুয়াইস n-1 পাইছি। তো এই যে এমতম পদটা, সো নর্মালি এই যে এমতম পদ সেটাকে আমরা শুধু ইউএন দিয়ে লিখি, যেখানে ইউ তার নিচে ছোট হাতের এন, মানে বিষয়টা হচ্ছে ইউ থাকবে, তার নিচে এরকম সাবস্ক্রিপ্ট আকারে এন আসবে। আশা করি বুঝাইতে পারছি কিভাবে লিখছি। ওকে, এবার চিন্তা করো এনতম পদ যেটাই হবে সেটা লিখে বলছে না এটা একটা সেট হইতে হবে, বই দেখো বলছে যে কতগুলো সংখ্যা নিয়ম মেনে চলবে তার সেটটাই হচ্ছে অনুক্রম। তো সেট লিখতে গেলে আমরা জানি আগে পর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলে সুন্দর হয়। তো এনতম পদটা যেটাই হবে সেটার একটা নাম ধরলাম ইউএন, কারণ সবসময় তো টুয়াইস n-1 হবে না। তো যেটাই হবে তার আগে একটা সেকেন্ড ব্র্যাকেট, পরে একটা সেকেন্ড ব্র্যাকেট, শুধু এতটুকু লিখলেও হইতে পারে। অথবা এই সেকেন্ড ব্র্যাকেট লিখে আমি এখানে নিচে ছোট করে লিখতে পারি n=1, মানে n 1 থেকে শুরু হবে, এবং এই সেকেন্ড ব্র্যাকেটের উপরে সর্বোচ্চ কত পর্যন্ত যাবে, যেমন এটা কখনো শেষ হচ্ছে না, ডট 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 চলতেছে, তার মানে এটা ইনফিনিটি পর্যন্ত গেছে। বা আরেকটা নোটেশন হইতে পারে, এই ব্র্যাকেটের মধ্যে ইউএন পর্যন্ত লিখছি যেমনটা এখানে লিখছি, কিন্তু এখানে তো কোনো কিছু লিখি নাই, এখানে একটা কমা দিছি, দিয়া বলছি যেখানে n হচ্ছে 1 2 3 4 এমন করে বাড়তে থাকবে। ঠিক আছে, তো এইরকম 3টা নোটেশন ইউজ করে আমরা অনুক্রম লিখে থাকি। তো আরো কিছু ইউএন এর एग्जांपल হিসাবে ধরি, যেমন 2n-1 না হলে কি হতে পারে, সাপোজ n স্কয়ার, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে n স্কয়ার। বেসিক্যালি এইখানে তুমি যদি চিন্তা করো তাহলে এখানে আসলে n=1 থেকে ইনফিনিটি পর্যন্ত চলতেছে, ইভেন এইটাও n=1 থেকে ইনফিনিটি পর্যন্ত চলতেছে। তো দেখো এখানে ইউএন তো আমি জেনারেল ভাবে লিখছিলাম, তো ইউএন না লিখে যদি একবারে n দিয়ে লিখে দিই, কি লিখতে হবে? n স্কয়ার, n/n+1, এরকম কোনো একটা n রিলেটেড এক্সপ্রেশন। সাপোজ আমি যদি এটাকে বানাইতে চাই অনুক্রম n স্কয়ার যেটা, তাহলে n এর ভ্যালু যদি 1 হয়, 1 স্কয়ার কত হবে? 1। তারপর n এর ভ্যালু যদি 2 হয়, 2 স্কয়ার, 2 স্কয়ার কত হবে?
4, তারপরে যদি n এর ভ্যালু 3 হয় 3 স্কয়ার কত হবে 9, 4 স্কয়ার হলে 16, এমন করে চলতে থাকবে এবং মধ্যে একটা টার্ম থাকবে n স্কয়ার, তারপরও সে চলতেই থাকবে, তার তো কোনো শেষ নাই। সেম ভাবে যদি এটাকে চিন্তা করো, যদি মনে করো এটাকে তুমি যদি লিখতা, তাহলে দেখো n ডিভাইডেড বাই n প্লাস 1 লেখা লাগতো না, তাহলে n এর ভ্যালু 1, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 তাহলে কত হলো 1/2। তারপরে n এর ভ্যালু 2 নিলাম, 2 নিলে 2 ডিভাইডেড বাই 2 প্লাস 1 দ্যাট মিন্স হচ্ছে 3, নিচে আসবে 3 উপরে আসবে 2। তারপরে যদি n এর ভ্যালু 3 নেই, উপরে 3 নিচে আসবে 4, তারপরে যদি n এর ভ্যালু 4 নেই, উপরে 4 নিচে আসবে হচ্ছে 5, এবং এমন করে চলবে যতক্ষণ পর্যন্ত শেষ না হবে। তার মানে এটা হচ্ছে একটা অসীম ধারা, লাস্টে তিনটা ডট মানে হচ্ছে এটার কোনো শেষ হয় নাই, এটা হচ্ছে অসীম। আশা করি বুঝাইতে পারছি কথাটা। তো দেখো আমি এখানে এক্সাম্পল হিসেবে তিনটা অনুক্রম তোমাদের জন্য লিখে রাখছি, এটাকে একটু নিচে নিয়ে আসি কপি করে। হ্যাঁ, সো এটাকে দেখো আমি এখানে নিয়ে আসলাম, বাস ফাইন। সো এবার দেখো এই যে অনুক্রমটা লিখছি, এই অনুক্রমটার মধ্যে দেখো একটা প্যাটার্ন আছে। এখন কাহিনী হচ্ছে তোমাকে অনুক্রম দিবে কেন? প্যাটার্নটাকে খুঁজে বের করার জন্য না। সো আমার এই কোশ্চেনের কাজ হচ্ছে প্যাটার্ন খুঁজে বের করা। তো আমি যখন দেখছি 1 থেকে 3 পার্থক্য হচ্ছে 2, মানে এটার সাথে আরো যদি 2 দেই, এটার সাথে যদি আরো 2 দেই, এটার সাথে যদি আরো 2 দেই, পরেরটা পাবো। তাহলে এরকম যোগ করে করে যদি বাড়ে, তাহলে তারে বলবো হচ্ছে সমান্তর একটা প্যাটার্নে আছে, মানে সমান্তর ধারার প্যাটার্নে আছে। ঠিক আছে, যোগ বা বিয়োগ করে যদি মিলানো যায়, ঠিক আছে। আর যদি গুণ ভাগ করে মিলানো যায়, তাহলে সেটাকে বলবো গুণোত্তর। যেমন ধরো এইখানে মনে করো হাফ থেকে 1 কেমনে আনছি, একটা 2 দিয়ে গুণ দিছি। 1 কে 2 বানাইছি কেমনে, একটা 2 দিয়ে গুণ দিছি। 2 কে 4 বানাইছি কেমনে, একটা 2 দিয়ে গুণ দিছি না? ঠিক না? একটা 2 গুণ করেই তো আনছি। তাইলে এইভাবে চিন্তা করো যে এইখানে 2 বিয়োগ করে করে আনছি বা যোগ করে করে আনছি। তো নরমালি দেখো আমরা কি করছি, আমরা চিন্তা করছি পরের পরটা প্রথমটা থেকে কেমনে বানাইতে পারতাম, মানে প্রথমটারে পরেরটা দিয়ে ভাগ দিয়ে দিছি এখানে গুণোত্তর প্যাটার্ন দেখার জন্য। বা একটু সোজা করে যদি বলি, জেনারেল ভাবে এইভাবে মনে রাখো, কারণ জেনারেল ম্যাথে তো আমরা পড়াইতে পারি নাই এখনো, চ্যাপ্টার 13 রুলস হচ্ছে নেক্সট টার্ম আর হচ্ছে প্রিভিয়াস টার্ম। নেক্সট মানে তো বুঝো পরেরটা, তাইলে এটা যদি নেক্সট হয়, এটা হবে তার প্রিভিয়াস টার্ম। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এদের মধ্যে হয় বিয়োগ করব অথবা হইতেছে যে ভাগ করব, বিয়োগ অথবা ভাগ এই দুইটার একটা হবে। ঠিক আছে, এটাকে আবার লিখতেই হবে, সো লিখিয়ে ফেলি, এটা কপি হবে না। নেক্সট টার্ম ডিভাইডেড বাই প্রিভিয়াস টার্ম। এখন এইখানে তাহলে আমরা ওই থিওরিটা অ্যাপ্লাই করে, আমরা থিওরিটা অ্যাপ্লাই করে আমাদের অ্যান্সারটা নিয়ে আসি যে এখানে নেক্সট টার্ম প্রিভিয়াস টার্ম কোন প্যাটার্নটা ফলো করে। সবসময় যে এটাই ফলো করবে তাও না, কিন্তু মেজরিটি কেসে এটা ফলো করবে। সো ধরো আমি এখানে চিন্তা করছি নেক্সটের জন্য আমার কাছে 3, তাহলে 3 মাইনাস 1 কত পাইলাম 2। এবার এইটা আমার জন্য নেক্সট, তাহলে 5 মাইনাসের 3 তাইলেও কি পাইলাম 2, 7 মাইনাসের 5 তাইলেও কি পাইলাম 2। দেখো এখানে প্রত্যেকটাতে আমি 2 পাইছি না, তার মানে আমি শিওর এখানে 2 করেই ডিফারেন্স আছে। তাইলে আমি বুঝতে পারছি এটা হচ্ছে মাইনাসের প্যাটার্নটাতে মিলতেছে। তাহলে এইরকম যে সিরিজটা হবে বা যে অনুক্রমটা হবে সেটারে বলে সমান্তর। ঠিক আছে, এখন এটা কি অনুক্রম, তাইলে হবে সমান্তর অনুক্রম। আর যদি ধারা হইতো তাইলে সেটা হইতো ধারা। ধারার অনুক্রমের মধ্যে পার্থক্য হচ্ছে অনুক্রমের মধ্যে কমা থাকে, ধারার মধ্যে হচ্ছে অনুক্রমের পদগুলা যোগ চিহ্ন দিয়ে দিয়ে লিখে দিব। নর্মালি বিয়োগও থাকে অনেক সময়, কিন্তু আমাদের বইয়ে শুধু যোগের কথাই বলা আছে। এবার আসো পরের নিচেরটা আর একটু দেখে আসি, এটারও একটু দেখি। বলছিলাম নেক্সট টার্ম আর প্রিভিয়াস টার্ম। তো ধরো আমি প্রথমে বিয়োগ করা চিন্তা করে ফেলছি, আমি মনে মনে চিন্তা করছি 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ করলে কত হয় হাফ, 2 মাইনাস 1 করলে কত হয় 1, দুইটা কি মিলছে? মিলে নাই, তার মানে এটা বিয়োগ করে দেখার কোনো মানেই নাই। সো এটাকে ইরেজ করে দিলাম। এটা আমি মনে মনে চিন্তা করছি। এবার আমি ভাগ করছি, 1 কে হাফ দিয়ে ভাগ করো, তাহলে নিচের ভগ্নাংশ উল্টাইলে 2 উপরে যাবে, 1 নিচে আসবে, তাহলে অ্যান্সার আসবে 2। তারপরে তাহলে এটা এখন নেক্সট হলে এটা প্রিভিয়াস হবে, তাহলে 2 ডিভাইডেড বাই 1 করলে 2। তারপরে 4 কে তাহলে 2 দিয়ে ভাগ দিব, প্রত্যেকবার পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ দিতে হবে, এটাকে তার আগেরটা, এটাকে তার আগেরটা, এটাকে তার আগেরটা। এবং দেখো সব সময় কি 2 পাইতেছি? পাইতেছি। তার মানে এটা কি রকম একটা ধারা হইলো বা অনুক্রম হইলো? এটা হচ্ছে গুণোত্তর। এটার নাম কি হবে? গুণোত্তর। ঠিক আছে, তো এটাকে আমরা বলবো এটা হচ্ছে গুণোত্তর। গুণোত্তর, তাহলে এইটা যেটা, এটা হচ্ছে গুণোত্তরের প্যাটার্ন। আর উপরেরটা যেটা, সেটা হচ্ছে সমান্তরের প্যাটার্ন, বিয়োগ করে যদি মিলে। ঠিক আছে, আচ্ছা।
এদের ক্ষেত্রে আরো একটা ছোট্ট জিনিস একটু পরে আসি, সমান্তরাল গুণোত্তর তো আমরা চিনে ফেলছি, তাহলে আমাদের এনতম পদ বানানোটা পারতে হবে, কারণ নর্মালি আমরা দেখো হায়ার ম্যাথ বইয়ে এজিউম করে নিছি তুমি জেনারেল ম্যাথে চ্যাপ্টার 13 পড়ে আসছো, যেমন ধরো এই যে দেখো বলে দিছে বিশদ আলোচনা করা আছে অনুক্রম সসীম ধারা সম্পর্কে নবম দশম শ্রেণীর গণিত বইয়ে। এখন তুমি তো অলরেডি গণিত বই থেকে পড়ে এখানে আসো নাই, তুমি 13 নাম্বার চ্যাপ্টার পড়ো নাই, তো তোমাকে আমি একটুখানি সমান্তরাল গুণোত্তর ধারার কিছু কনসেপ্ট একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? সমান্তর ধারার ক্ষেত্রে তো পার্থক্য সমান থাকে, তো এটা তুমি একটা নোট আকারে লিখে রাখো আপাতত, শর্ট নোট। একটা হচ্ছে সমান্তর ধারা ধারা, আরেকজন হচ্ছে গুণোত্তর ধারা। আমরা শুধু এনতম পদ একটা সূত্রই শিখবো, আর কিছু শিখবো না আপাতত, ঠিক আছে? বাকিগুলো আমাদের পরে হইলেই চলবে। এখন প্রত্যেকটার ক্ষেত্রে দুইটা ইনফরমেশন আমাকে আগে জানতে হবে। একটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদের নাম সবসময় আমরা এ ধরি। সমান্তর ধারার জন্য আমরা বিয়োগ করে অ্যান্সার আনি, তাই নাম হয় সাধারণ অন্তর, মানে সাধারণ পার্থক্য আর কি, ঠিক আছে? সাধারণ অন্তর, তো সাধারণ অন্তর বলে ডিফারেন্স, তাই নাম আসছে ডি, ঠিক আছে? আর ধরো হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ সেটা হবে হচ্ছে এ, আর এখানে আসবে হচ্ছে ভাগ করছি না, ভাগ করার অনুপাত বলা যায়, তাহলে এটার নাম হচ্ছে সাধারণ অনুপাত। এবং সাধারণ অনুপাতকে কিছু কিছু বইয়ে কিউ দিয়ে লেখে, কিছু কিছু বইয়ে আর দিয়ে লিখে, তবে আমরা আর দিয়ে লিখবো কারণ তোমাদের বইয়ে আর দিয়ে লিখে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আমাদের যে সূত্রটা চাচ্ছি যে সমান্তর ধারার জন্য এনতম পদ কত হবে, সমান্তরের যদি হয় মানে প্রত্যেকবার পার্থক্য সমান হয়, তাইলে এন তম পদ, এটার সূত্র হবে হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর এটার ক্ষেত্রে এনতম পদ যেটা হবে সেটার সূত্র হবে হচ্ছে এ ইন্টু আর তার পাওয়ারে আসবে এন মাইনাস ওয়ান। ক্লিয়ার? আচ্ছা, এটার একটা এক্সাম্পল দেখি আমরা, একটা এক্সাম্পল দেখলে একটু ক্লিয়ার হয়ে যাব আমরা আমাদের মতো, এবং এখানে আমরা একটা সেপারেটর ইউজ করি যে এরা দুইজন আলাদা, ঠিক আছে? ওকে ফাইন, আমরা একটা এক্সাম্পল নিয়ে একটা একটা করে দুইটার মধ্যে অঙ্ক করতেছি, ঠিক আছে? মনে করো আমাকে কেউ একটা ধারা দিছে, সাপোজ আমাকে বলছে যে লিখো 1 4 7 10, বলছে এইটার এনতম পদ কত। তো আমি খেয়াল করছি 4 মাইনাস 1 কত 3, 7 মাইনাস 4 ও কত 3, 10 মাইনাস 7 ও কত 3, তার মানে এইটা দেখে আমি কি বুঝলাম, এটা সমান্তর। তাহলে এখন আমার কাজ কি, প্রথম পদ, তো আমাকে দেখা লাগবে এখানে প্রথম পদ এ কত, তাহলে সবার প্রথম যে সংখ্যাটা আছে যেখান থেকে ধারাটার প্যাটার্ন শুরু হয়েছে সেটাই প্রথম পদ, সেটা কত 1। তাইলে যেহেতু সমান্তর ধারা, তাইলে এখানে কমন ডিফারেন্স হবে সাধারণ অন্তর হবে, তো আমরা এখন বের করতেছি সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তরের নাম কি দিলাম ডি, তাহলে ডি একটা লিখলেই হবে 4 মাইনাসের 1 সমান হচ্ছে 3, 4 মাইনাসের 1 ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে আমরা পাইলাম এনতম পদের সূত্র আমরা জানি, এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার মান বসাও, এ কত 1, এন তো আমি জানি না, এন তো আমার টার্মে থাকবে, আর ডি কত 3। তাহলে এবার চিন্তা করো তো 1 প্লাস 3n মাইনাস 3, এটাকে কি লেখা যায় 3n মাইনাস 2। তার মানে আমি যদি এখন চাই আমি বলতে পারি অতএব এই যে অনুক্রম দিছে 1 4 7 10, তার এনতম পদ যেটা হবে সেটা অবশ্যই হবে হচ্ছে 3n মাইনাস 2। জাস্ট একটা সেকেন্ডের জন্য আস আমরা ভেরিফাই করি, আমরা একটু ভেরিফাই করি, তোমার তো একবার অঙ্ক ঠিক করে করলে আর টেনশন নাই, আমরা ভেরিফাই করি। মনে করো n ইকুয়ালস টু 3, তাহলে এই যে 3n মাইনাস 2 এটা এখন কত হয়ে যাবে 3 ইন্টু 3 মাইনাসের 2, তাহলে কত হবে 7। তাহলে দেখো 3 মানে কি 3 নাম্বার পদ না, তাহলে আমার হিসাবে 3 নাম্বার পদ কত হইতো 7। এবার আসো আমরা আমাদের অনুক্রমে দেখি, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, আমার কি 3 নাম্বার পদে 7 আছে? আছে। তাইলে এই যে ধারাটা আমি লিখতেছি, অনুক্রমটা লিখতেছি, ধারা না সরি, কমা মানে হচ্ছে অনুক্রম, ধারা হলে মধ্যে যোগ অথবা বিয়োগ হইতো। এই যে অনুক্রম লিখলাম তার যে এনতম পদ সেটা হচ্ছে 3n মাইনাস 2, এটা একদম ঠিক আছে, আমি ভেরিফাই করছি। এবার আরেকটা এক্সাম্পল হিসাবে এটাকে নেই। এবার মনে করো আমাকে দিছে হচ্ছে 2 4 8 16 কমা ডট 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 চলতেছে। আচ্ছা, এইখানে আমি ফার্স্টে অ্যাজ ইট ইজ ফার্স্টের মতো চিন্তা করছি, 4 থেকে 2 বিয়োগ দিই 2 আসলো, 8 থেকে 4 বিয়োগ দিলাম 4 আসলো, এটা কি দুইজন সমান? সমান না, তাহলে সমান্তরে আর দেখা লাভ নাই। এবার আমরা গুণোত্তর দেখব, গুণোত্তরের নিয়ম হচ্ছে পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ দিব, তাহলে 4 কে ভাগ দিব 2 দিয়ে, উত্তর কত হবে 2।
8 কে ভাগ দিব 4 দিয়ে, উত্তর কত হবে 2। 16 কেও ভাগ দিব 2 দিয়ে, তাহলে উত্তর কত হইল 2। তাহলে সমান্তরের জিনিসটা তো আমার পক্ষে হওয়া সম্ভবই না এখানে, কিন্তু এইখানে এটা যেহেতু হবে না, এটাতে এসে সবাই মিলছে, তাহলে এইটা থেকে আমি বলতে পারি এই জিনিসটা কি একটা গুণোত্তর, গুণোত্তর অনুক্রমে আছে। তাহলে গুণোত্তর হোক আর যেটাই হোক, প্রথম পদ তো আমার চিন্তার কোনো দরকারই নেই। প্রথম পদ কমা এ ইকুয়ালস টু, সবার ফার্স্টে কারে দেখছো 2, তাহলে প্রথম পদ হচ্ছে 2। তাহলে এইখানে জিনিসের নাম কি, সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত কমা আর, আর এর ভ্যালু কত হবে দেখো, এখানে আমরা অলরেডি একটা করছি, যে কোনো একটা করে দেখাইলেই হবে। তাহলে 4/2 এরটাই দেখাই দেই, তাহলে অ্যান্সার কত 2। তাহলে সাধারণ অনুপাত পাইলাম, পাইলাম। তাহলে আমরা আমাদের জেনারেল ভাবে জানি যে এনতম পদের একটা সূত্র আছে, এনতম পদ। আচ্ছা, এটা কিন্তু মাইনাস না, নিয়ম হচ্ছে ইংরেজি আর বাংলা অ্যালফাবেটের মাঝখানে একটা হাইফেন দিয়ে পৃথক করে দেওয়া, ঠিক আছে? যদিও এইখানে আমি দেই নাই, অনেক সময় দেই না, তো তোমরা না দিলেও কোনো সমস্যা নাই, দিলে ভালো। যেমন এইখানে মনে আসছে দিয়ে ফেলছি, তারপরও ক্লিন করে দেই, না হলে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো। সো এনতম পদের সূত্র কি হবে, এ আর টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান। যার যার জায়গায় মান বসাও, এ কত আমার 2, আর আমার এই কোয়েশ্চেনের জন্য আর এর মান কত 2, তার আবার পাওয়ারে কত আছে এন মাইনাস ওয়ান। আচ্ছা, এটাকে 2 না লিখে 2 টু দা পাওয়ার 1 চিন্তা করতে পারি, আর এখানে আছে 2 টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান। সূচকের সূত্র অনুসারে দুইটাকে একসাথে আনতে পারবো। আমরা ফর্মুলা পারতাম যে এ টু দা পাওয়ার এম ইন্টু এ টু দা পাওয়ার এন, এটা হইলে কি হবে, এ টু দা পাওয়ার এম প্লাস এন। তাহলে এখানে হবে হচ্ছে 2 টু দা পাওয়ার 1 প্লাস এন মাইনাস ওয়ান। তাহলে আলটিমেটলি থাকবে কত, শুধু 2 টু দা পাওয়ার এন। আচ্ছা, এটাকে একটা বক্স করে দিলে ভালো হইতো, বাট আপাতত ইরেজ করে দেই, সূত্র তোমাদের মুখস্থ আছে আমি জানি। সো এবার খেয়াল করো, এই যে পাইছি, তাহলে আমার হিসাবে এনতম পদ পাইছি। তাহলে আমরা লিখে ফেলি, এই কোশ্চেনের জন্য এনতম পদ যদি হতো, সেটা অবশ্যই অবশ্যই 2 টু দা পাওয়ার এন হবে। এখন কোশ্চেন হচ্ছে, এটা তো আমার মনে খুঁতখুত আছে, যা আসো ভেরিফাই করে দেখে ফেলি। সো ভেরিফাই, ওই সময় 3 দেওয়া করছি, তো এখনো ধরো এন এর ভ্যালু 3। তাহলে এই যে 2 টু দা পাওয়ার এন পাইছে, সেটা এখন কি হবে 2 টু দা পাওয়ার 3। তাহলে অ্যান্সার কত আসবে 8। তাহলে এখন আমি দেখবো তৃতীয় পদ কি 8 হইছে। সো আমি আমার কোশ্চেনে দেখি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয় পদটা 8 ছিল না, ছিল, তার মানে আমি শিওর আমার হিসাবটা ঠিক আছে। আচ্ছা, এখন একটা নেক্সট একটা কোশ্চেন হচ্ছে, তুমি এইভাবে করে প্রথমেই সমান্তর দেখবা, সমান্তর হইলে সমান্তর ধারার এনতম পদ বের করবা। যদি দেখো সমান্তর না, তাহলে গুণোত্তরে ট্রাই করবা, তাহলে গুণোত্তর ধারার এনতম পদ হবে। কিন্তু সবসময় কি সমান্তর আর গুণোত্তরই থাকবে, মানে কোশ্চেন হচ্ছে এটা। তো সমান্তর আর গুণোত্তরে না থেকেও কিন্তু থাকতে পারে, এমন এক্সাম্পল আমরা অলরেডি একটু পরেই পাবো। আপাতত আমরা সবার এখানে ব্যাক করি। তো এই যে লাইনটা আমরা লিখছি 1357, আমি অলরেডি দেখে ফেলছি প্রত্যেকের মধ্যে 3 থেকে 1 বাদ দিলে 2, 5 থেকে 3 বাদ দিলে 2, 7 থেকে 5 বাদ দিলে 2, তার মানে এখানে 2। তাহলে এখানে এনতম পদ বের করার ফর্মুলা শিখাই দিছি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তুমি করছো এবং তুমি পাইছো হচ্ছে টুয়াইস n মাইনাস 1। তাহলে এটার হচ্ছে এনতম পদ হচ্ছে টুয়াইস n মাইনাস 1, এবং এটাকে আমরা লিখতে পারি ইউ সাব এন, মানে ইউ তার নিচে সাবস্ক্রিপ্ট আকারে এন, ঠিক আছে? আচ্ছা, এবং এরপরে এটা আরো চলতেছে। এবার এটার মধ্যে দেখছি ফার্স্টে কি ছিল, হাফ, তাহলে এটা হচ্ছে হাফ। তাহলে এইখানেও আমি চিন্তা করছি, 1 কে হাফ দিয়ে ভাগ দিছি 2 আসছে, 2 কে 1 দিয়ে ভাগ দিছি 2 আসছে, 4 কে 2 দিয়ে ভাগ দিছি 2ই আসছে। তাহলে এটা গুণোত্তর ধারা। তাহলে এটার জন্য আমরা এ আর টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান করা লাগবো। তাহলে এখানে এ কত, হাফ, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু তো 2। তাহলে আর আর সময় নষ্ট করলাম না, লিখে দিলাম 2, তারপর আবার এন মাইনাস ওয়ান। তাহলে 2 টু দা পাওয়ার 1 মানে হচ্ছে 2 টু দা পাওয়ার মাইনাস 1 ইন্টু 2 টু দা পাওয়ার n মাইনাস 1। তাহলে দুইটাকে একসাথে মিলায় লেখা যাবে 2 টু দা পাওয়ার n মাইনাস 2। তার মানে এইখানে যে লাস্টের টার্মটা nতম পদ, সেটা হচ্ছে 2 টু দা পাওয়ার n মাইনাস 2। এবং এরপর এটা চলবে, এবং একটা সেকেন্ডের জন্য ভেরিফাই করো, মনে করো n এর ভ্যালু 3। তাহলে 2 টু দা পাওয়ার 3 মাইনাস 2, তাহলে 3 মাইনাস 2 কত 1। তাহলে 2 টু দা পাওয়ার 1 তো শুধু 2। তাহলে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয় পদে কি 2 আছে, আছে, তার মানে আমার এই nতম পদ ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, এটাকে তুমি এই যে এটা লিখে রাখি উপরে, আমি এ আর টু দা পাওয়ার n মাইনাস 1 করে করছি, ঠিক আছে? তুমি চাইলে এটাকে খাতায় তো নোট অবশ্যই তুমি ভিডিও থেকে বের করে নিতেই পারবা, ওইটাতে আর তোমার তো ডাউট নাই। সো ওইটা করে নিও, এটাকে আমি একটু সেপারেট করে এখানে আলাদা করে রাখলাম। এবার আসো আমরা মধ্যেরটারে দেখি। এইখানে দেখো, তুমি বিয়োগ করার চিন্তা করছো, 4 মাইনাস 1 কত আসলো 3, 9 মাইনাস 4 কত আসলো 5। তাহলে তোমার মনে মনে আসলো, তাহলে যেহেতু সমান্তর না, অবশ্যই গুণোত্তর হইতে হবে। এবার আসো 4 কে 1 দিয়ে ভাগ দাও, 4 ডিভাইডেড বাই 1, 4/1 সমান হচ্ছে 4, কিন্তু 9/4 কত, 2.25, এরকম না? সো দেখো তুমি যদি করো,
9/4, দেখো এবার আর তোমার ওই 4 আসবে না, 2.25 আসবে। ইভেন তুমি যদি 16/9 করো, পরেরটা যেটা সেটাও আসো দেখা কি হয় 1.7। এখানে 1.7 আমারটা এরকম দেখাইছে, তোমাদের ক্যালকুলেটারে দেখাইতে পারবে না, তোমাদেরটাই দেখাবে 1.699999 এমন দেখাবে, ঠিক আছে? বা তোমাদের হয়তো এরকম এই যে, বা সরি 7777777 দেখাইতে থাকবে, 699 দেখাবে না, 7777 এমন দেখাবে, লাস্ট 8 দেখাইতে পারে। তো এটাও তো দেখো মিললো না, তাইলে এটা তো সমান্তর না গুণোত্তর না, তাইলে এইটার ক্ষেত্রেই আসলে আমার মেইন বুদ্ধিগুলা টেস্ট হয়। এইরকম অঙ্কর ক্ষেত্রে যেখানে না সমান্তর না গুণোত্তর, সেখানে প্রকৃতভাবে তুমি আসলে প্যাটার্ন চিনো নাকি সেটা ইম্পর্টেন্ট হয়। এই কোয়েশ্চেনটাকে আমরা একটু এখন অ্যাটাক করি। 1 4 9 16 সংখ্যাগুলা দেখে আমার কেন জানি পারফেক্ট স্কোয়ার মনে হইতেছে না। এই 1 আসলে দেখো 1 এর বর্গ, 4 আসলে 2 এর বর্গ, 9 আসলে 3 এর বর্গ, আর 16 আসলে 4 এর বর্গ। তার মানে আমি চারটা জিনিস দেখে ফেলছি, এবং এটাও খেয়াল করছি প্রথম টার্মে 1 এর বর্গ, দ্বিতীয় টার্মে 2 এর বর্গ, তৃতীয় টার্মে 3 এর। তাইলে আমি শিওর এইখানে n নাম্বার টার্ম অবশ্যই n এর পরে স্কোয়ার হইতে হবে। তাইলে বুঝাইতে পারছি এটা হচ্ছে একটা টাফ একটা এক্সাম্পল, ঠিক আছে? তারপর আরেকটা এক্সাম্পল হিসাবে দেখে আমরা একটা এক্সাম্পল নিই। মনে করো নিলাম 2 5 10 17 ডট ডট ডট, ঠিক আছে? এবার এটার ক্ষেত্রে দেখো তুমি ট্রায়াল করে ফেলো, সমান্তর ধারা দিয়ে গুণোত্তর ধারা দিয়ে কোনোটাই মিলছে না। এবার দেখো এটা তো না সমান্তর না গুণোত্তর, আগের বার তো তোমার হেল্প করে দিছি যে বর্গ সংখ্যা আমি দেখাই দিছি, কিন্তু এখানে বর্গও লাগতেছে না, এদের কেউ স্কয়ার না। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি, 2 এর আর 1 এর মধ্যে এক পার্থক্য হয়, আর 4 আর 5 এর মধ্যে এক পার্থক্য, 9 আর 10 এর এক পার্থক্য, 16 আর 17 এক পার্থক্য। তার মানে প্রত্যেকটা সংখ্যা তার আগের পূর্ণবর্গ সংখ্যা থেকে এক করে বেশি। তাইলে আমার মনে মনে অলরেডি একটা প্ল্যান আসছে, এই 2 এর আমি তাইলে চিন্তা করতে পারি এটা হচ্ছে 1 স্কয়ার প্লাস 1, ঠিক আছে? 1 আর 1 যোগ করে 2। 5 কে বলতে পারি 2 স্কয়ার প্লাস 1, তার মানে 4 প্লাস 1 মিলে 5। 10 কে বলতে পারি 3 স্কয়ার প্লাস 1, 9 আর 1 মিলে 10। আর 17 কে বলতে পারি 4 স্কয়ার প্লাস 1, তার মানে 16 আর 1 মিলে 17। তার মানে আমি অলরেডি বুঝে ফেলছি আমার nতম পদ যখনই আসবে তখন n স্কয়ার তো হবেই হবে, এরপর আরো একটা 1 যোগ করা লাগবে। ক্লিয়ার? প্যাটার্ন ধরতে পারছি? আচ্ছা, তাহলে যদি সমান্তর হয় তাহলে এনতম পদ কেমনে বের করবা, গুণোত্তর হলে এনতম পদ কেমনে বের করবা, এবং ওদের জন্য আমি সূত্র লিখে একটা একটা করে করে দেখাইছি। তুমি তোমার মতো করে করে ফেলবা। অনেক সময় আর নেগেটিভ হইতে পারে, ডি নেগেটিভ হইতে পারে, তখন এইখানে ডি এর জায়গায় আর আর এর জায়গায় খালি এই যে ডি এর জায়গায় আর এখানে আর এর জায়গায় নেগেটিভ সংখ্যা লিখবা, আর কোনো চেঞ্জ হবে না। আর এইখানের ক্ষেত্রে দেখো এই অঙ্কটা অথবা এই অঙ্কটা এখানে ইউনিক প্যাটার্ন, এই অঙ্কগুলোর ক্ষেত্রে নিজে থেকে আগে বুদ্ধি করে মাথায় আনতে হবে যে এটা কি হইতে পারে, না হলে পারবা না। সো এটা হচ্ছে ভালো ম্যাথ, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত সবগুলা চিনলাম, বুঝলাম, যা যা করছি সবকিছু ক্লিয়ার। তাহলে আসো আমরা আমাদের একটা টেস্ট নেই। টেস্ট হচ্ছে এইখানে আমি কিছু অনুক্রম লিখছি, আমার কাজ হচ্ছে এনতম পদ কত হবে গেস করতে পারা। তো সবার প্রথম আমি আসো এটাকে গেস করা শুরু করি। এখানে আমি দেখছি প্রথম পদে 2 আছে, তার মানে 2 টু দা পাওয়ার 1 দেখা যাবে না, না এটাতে দিলে? হ্যাঁ, 2 টু দা পাওয়ার 1। দ্বিতীয় পদে আছে 2 টু দা পাওয়ার 2, তৃতীয় পদে আছে 2 টু দা পাওয়ার 3, চতুর্থ পদে আছে 2 টু দা পাওয়ার 4। তার মানে আমি দেখছি যততম পদ 2 এর পাওয়ারে তত, প্রথম পদে উপরে পাওয়ার 1, দ্বিতীয় পদে উপরে পাওয়ার 2, তৃতীয় পদে উপরে পাওয়ার 3, চতুর্থ পদে উপরে পাওয়ার 4। তাহলে 1 তো সবসময় উপরে আছে, তাহলে এখানেও থেকে যাবে। তাহলে n তম পদ হবে 1/2 টু দা পাওয়ার n। প্যাটার্নটা চিনতে পারলাম? আচ্ছা, এবার আসো এই প্যাটার্নটা অলরেডি চিনে ফেলছো, উপরে সবগুলা 1, তার মানে উপরে কিছু নাই, নিচে 2 5 10 7 মাত্র 2 5 10 7 দিয়া করছি। তাহলে 2 5 10 7 যেহেতু হয়েছে, উপরেরটা 1 অ্যাজ ইট ইজ থাকবে, নিচে হচ্ছে n স্কয়ার প্লাস 1। তাহলে এটাও তুমি চিনছো, এবং এটা ইম্পর্টেন্ট, এটা না কইরা চাইলে পরীক্ষায় মাথায় আসবে না, ঠিক আছে? আচ্ছা, এবার এইটারে দেখো 3 1 -1 -3। তো আমি এটার জন্য প্রথমে সমান্তর অ্যাপ্রোচে চিন্তা করতেছি, 1 -3 কত আসবে? -2। তারপরে -1 মাইনাসের +1, কারণ দ্বিতীয় পদ তার থেকে বিয়োগ করব আগের পদ, মানে নেক্সট আইটেম তার থেকে প্রিভিয়াস আইটেম। তাহলে -1 -1 করলো -2, তারপরে -3 আর -1 এ করা লাগবে। -3 -1 করলে কি আসে? সরি, মাইনাসের আবার -1, তাহলে আরেকটা মাইনাস আছে, তাহলে এখানে ব্র্যাকেট হবে। তাহলে আলটিমেটলি জিনিসটা এখন কি হয়ে যাবে? তাহলে হবে -3 +1, তাহলে আলটিমেটলি কি থাকবে? -2। এবার দেখো তো, শুরু তো -2, তারপরও -2, তারপরও -2, তাহলে এটা কি? সমান্তর পাইলাম। তাইলে আমার জন্য সোজা। তাহলে আমরা জানি a প্লাস n-1 ইন্টু ডি, এই অ্যাপ্রোচটাই আমরা অঙ্ক শেষ করে দিব। আমার এখানে a কত? 3।
এন তো জানি না, এন আমার হিসাব, আর ডি কত আসছে আমার এখানে -8। তো এবার গুণ করে দাও 3 প্লাস -2 ইন্টু এন, তাহলে আর প্লাস লেখার দরকার ছিল না, এখানে আসবে হচ্ছে -2 আর -2 ইন্টু -1 করলে কত হবে +2, 3 আর 2 যোগ করলে কত হবে 5, তাহলে এটাতে কত আসলো ফাইনালি 5 - 2n। তার মানে আমি এখন যে সংখ্যাটা পাইলাম 5 - 2n, আমি এটা দেখে বুঝতে পারছি এইখানে যে সংখ্যাটা আসবে সেটাতে nতম পদে 5 - 2n যাবে। এদেরকে একটু এখান থেকে সরাই নিয়ে যাই, না হলে তো থাকবে না আর এখানে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কাট না করে পেস্ট করলেও পারতাম, ব্যাস। ওকে, এবার হয়ে যাবে না? হ্যাঁ আছে, ঠিক আছে। এটা থাকলো, আমি পিডিএফ দিয়ে দিব তোমাদেরকে প্রয়োজন পড়লে। তোমরা তোমরা নিজেরা লিখে রাখবা, অঙ্ক কোয়েশ্চেন তুলবা লিখে রাখবা। তাহলে আমরা অ্যান্সার পাইছি কত 5 - 2n। তাহলে আমরা ভিডিও থেকে যেহেতু তোমরা লিখতেই পারবা আমি জানি, সো তোমরা এখানে লিখে দাও 5 - 2n, পজ করবা লিখে রাখবা। লেকচার যেমন তোমরা বোর্ড থেকে তোলা, আমার এটাতে দেওয়ার আর কি আছে। এইটারে দেখো, এইটা একটু পচা পচা হয়েছে। এইখানে আমি দেখতেছি উপরে 2 3 4 আর এটা তো 1, তাহলে 1 তো মনে মনে উপরে আছে, তার নিচে একটা কত আছে 1 আছে, কারণ যে কোনো সংখ্যার নিচে 1 ধরাই যায়। তাহলে উপরের সংখ্যাগুলো 1 2 3 4, উপরের সংখ্যা আস্তে আস্তে এক এক কইরা কইরা বাড়তেছে, নিচের সংখ্যা 1 তারপরে 3 হইছে, 3 তারপরে 5 হইছে, 5 তারপর 7 হইছে। তার মানে এখানে উপরের সংখ্যাগুলোর একটা প্যাটার্ন, নিচের সংখ্যাগুলোর একটা প্যাটার্ন। তাহলে আমি দুইটা জিনিস পাইছি, উপরের গুলার জন্য পাইছি 1 2 3 4 এমন করে যাচ্ছে, আর নিচের গুলার জন্য পাইছি 1 3 5 7। এবার উপরেরটা নিচেরটাকে সলভ করো, উপরেরটাও দেখো এটা সমান্তর ধারা এক এক করে করে বাড়তেছে, এবং প্রত্যেকটা পদ তত মান, n এর ভ্যালু 1 তাই 1, n এর ভ্যালু 2 তাই 2, n এর ভ্যালু 3 তাই 3, 4 হলে 4, তাহলে এটাতে n তম পদ শুধু n। আর এটার ক্ষেত্রে সমান্তর ধারার কনসেপ্টে যদি অঙ্কটা করো, প্রত্যেকবার দেখো 3 - 1 করলে 2, 5 - 3 করলে 2, 7 - 5 করলে 2 হয়। তাইলে এটার অ্যান্সার আসবে হচ্ছে টুয়াইস n - 1। তুমি পুরাটা অঙ্ক করবা, করার পরে দেখবা সমান্তর ধারার n তম পদের সূত্র করলে 2n - 1 আসে। এবার চিন্তা করো, এই যে সংখ্যাগুলো কমা দিয়ে সেপারেট হয়েছে, তাহলে এই জিনিসটা n তম পদের অ্যান্সারের উপরে হবে আর 2n - 1 নিচে হবে। তার মানে আমি এখান থেকে একটা জিনিস বুঝে ফেললাম, আমার ফাইনাল অ্যান্সারটার মধ্যে কেমন হবে লেখাটা। সো আমার এইখানে যে ফাইনাল অ্যান্সার আসবে সেটার মধ্যে উপরে থাকবে হচ্ছে শুধু n, আর নিচে থাকবে হচ্ছে টুয়াইস n - 1। এবার দেখো তো, আমরা যদি মনে করো এক্সাম্পল হিসাবে n এর ভ্যালু 4 নিলাম, তাহলে উপরে 4 হইলো, তাহলে এখানে 4 মিললো মিললো, এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ 4 মিললো মিললো, নিচে 4 - 1 7। মনে করো n এর ভ্যালু 1, তাহলে 1 1 ডিভাইডেড বাই 2 ইনটু 1 - 1, তাইলেও কি আসবে স্যার 1/1 সমান 1। তাহলে দেখো প্রথম পদে 1 ছিল ছিল, তার মানে এই চারটার প্রত্যেকটাকে কি আমরা এক্সপ্রেস করতে পারলাম সাধারণ পদ। এই যে জিনিসটা বের করলাম তাকে আমরা বলি অনুক্রমে সাধারণ পদ, ঠিক আছে। তাহলে আমরা এই অনুক্রমগুলো সাধারণ পদ পাইছি। এবার আরো 3 4টা এক্সাম্পল নিলাম। তো এইখানে দেখো মাইনাস টাইনাস আসছে, এইখানে একটু ঝামেলা হয়েছে। সবার ফার্স্টে আমি 4 নাম্বারটা দিয়ে শুরু করতেছি। 4 নাম্বারটাই দেখো 1 √2 √3 তারপরে 2, এটা যে কি জিনিস হইলো কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু চিন্তা করো তো, 1 কে কি √1 ভাবা যায় না? √2 তো √2, এর কিছু করবো না, √3 √3, কিন্তু শুধু 2 না লিখে যদি √4 লিখি, তোমার কি কোনো দুঃখ আছে? খেয়াল করে দেখো, কারণ √4 করলে 2 আসে না। তাহলে খেয়াল করি, প্রথম পদে 1 এর রুট, দ্বিতীয় পদে 2 এর রুট, তৃতীয় পদে 3 এর রুট, তাহলে n তম পদে হবে রুটের ভিতরে n। শেষ, প্যাটার্ন পায়ে ফেলছি। এটা কিন্তু না সমান্তর না গুণোত্তর, কোশ্চেন দেখে দেখে বুঝতে হবে, চিনতে হবে। এবার এর আগেরটায় আসি, 2 নাম্বারটা হয়তো তুমি নিজে নিজেই পাইরা ফেলছো অলরেডি। 2 নাম্বারটা দেখো, তুমি একটু অ্যাটেম্প্ট করো ভিডিওটা পজ করে। 2 নাম্বারটা উপরেরটার জন্য একটা, নিচেরটার জন্য একটা। তাহলে উপর উপর আমি কি প্যাটার্ন পাচ্ছি 1 3 5 7, আর নিচে নিচে কি প্যাটার্ন পাচ্ছি 2 4 6 8। তাহলে এটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে আমরা সলভ করি। 1 3 5 7 প্রত্যেকবার কি 2 করে করে বড় হয়েছে না, 3 - 1 সমান 2, 5 - 3 সমান 2, 7 - 5 সমান 2। তাইলে এটার এনতম পদ অলরেডি অনেকবার কইরা আসছি, 2n - 1 লিখে ফেললাম। আর এটার ক্ষেত্রে এনতম পদ করবা শুধু 2n পাবা, তুমি করো সমান্তর ধারার জন্য অ্যান্সার এটাই পাইবা। তাইলে আমরা বলতে পারি আমাদের যে ধারাটা ছিল, অতএব n তম পদ হবে অনুক্রমের জন্য
সেটা উপরে থাকবে হচ্ছে টুয়াইস এন মাইনাস ওয়ান আর নিচে আসবে হচ্ছে টুয়াইস এন। ঠিক আছে, এবার আসো 3 নাম্বার কোয়েশ্চেনটায়। প্যাটার্ন চিনতে পারা ইম্পর্টেন্ট। আলটিমেট স্টোরি হচ্ছে আমি যে প্যাটার্ন ধরতেছি তুমি সেই প্যাটার্ন ধরতে পারো কিনা। যদি তোমার মাথায় না আসে কোনো সমস্যা নেই, ভিডিওটাকে আবার পিছনে নিয়ে যাবা, আরেকবার শুনবা। এবার দেখো এইখানে কি দিছে, এইখানে দিছে হচ্ছে 1/2 1/2 3/2 কিউব 4/2 টু দা পাওয়ার 4। সবই ভালো লাগতেছিল, কিন্তু প্রথম দুইটা পদ দেখে মনটার থেকে আনন্দটা নষ্ট হয়ে গেল। এটা কেমন কথা, দুইটা একই জিনিস। এখন এইখানে আবার উপরে খেয়াল করলাম এক জায়গায় 4 এক জায়গায় 3, তাহলে আগে একটা 2 হইলে সুন্দর হইতো না? তাহলে একটা কাজ করো, আমার মন মানতেছে না যে একটা 2 মিসিং লাগতেছে, আমি একটা কাজ করি, এইখানে উপরে একটা 2 লিখি, তাহলে উপরে যদি একটা 2 গুণ দিই নিচেও তো একটা 2 গুণ দিতে হবে, তাহলে উপরের গুণ দিছি, নিচের 2 আর 2 গুণ হইলে 4 হয়ে যাবে। আর প্রথমটা 1/2 ওরে আপাতত আসতেছে না, ওরে পরে দেখতেছি। আচ্ছা, 4 না লিখে আমি যদি চাই, আমি কি লিখতে পারতাম না এটাকে 2/2 স্কোয়ার? কারণ শুধু 4 মানেই তো 2/2 স্কোয়ার, মানে শুধু 4 মানে হচ্ছে শুধু 2 স্কোয়ার, বলতে ভুল হয়েছে কথাটা। 3/2 টু দা পাওয়ার 3, 4/2 টু দা পাওয়ার 4। আচ্ছা, এইবার আরেকটা জিনিস খেয়াল করো, প্রথম হাফটাকে না আমি একটু স্টাইলিশ করে লিখতে চাই, তো আমি স্টাইলিশ করে এটাকে 1/2 টু দা পাওয়ার 1 লিখে ফেলছি। এইবার দেখো তো প্যাটার্ন চোখে পড়ছে নাকি? উপরে 1 2 3 4, তার মানে প্রত্যেকবার এক করে করে বাড়তেছে। এই প্যাটার্ন অলরেডি সলভ করছি, তার মানে এটার এনতম পদ যখন আসবে উপরে এন থাকবে। এন এর ভ্যালু 1 তাই 1, এন এর ভ্যালু 2 তাই 2, এন এর ভ্যালু 3 তাই 3। 4 হইলে 4 নাম্বারটাই 4 আসছে। আর নিচে দেখো 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, এটা অলরেডি সলভ করছো, তার মানে এর নিচেরটা কি হবে 2 টু দা পাওয়ার n। তাহলে পরীক্ষায় এরকম প্যাটার্ন দিবে, দিয়ে বলবে এই অনুক্রমটার এই সাধারণ পদটা বের করো, তাইলে এটাকে সলভ করে ফেললাম n/2 টু দা পাওয়ার n। তাহলে আমাদের এটা হয়ে গেল। এটা ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে। ইভেন এটাও ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে, আসলে প্যাচ লাগেও না, আর এটা তো দুধ ভাত পার ভাই। এবার এটাতে আসো, এটার মধ্যে দেখো একটাতে প্লাস একটাতে মাইনাস, এইটা হচ্ছে পচা কাজটা করছে। বাকি সবকিছু এটা ভালো করতেছিল, কিন্তু এইখানে এসে প্লাস মাইনাস দিয়ে আমাদের জন্য কনফিউশন ক্রিয়েট করছে। আমার একটা পেজ শর্ট পড়ে গেছে আনফরচুনেটলি, তো চলো আমি একটা পেজ নিয়ে আসি এখান থেকে, ওর একটু ধাক্কা দিয়ে উপরে নিয়ে আসি, এখানের পরেরটা এখানে লাগবে আমার। ওকে ফাইন, হয়ে গেছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এক নাম্বারটাকে আমার সলভ করা লাগবে। তো এক নাম্বারটা হচ্ছে 1/2 মাইনাস 2/3 প্লাসের 3/4 এরকম। তো আমরা এক নাম্বারটা লিখে ফেলি আগে, এক নাম্বার দিই, দিয়ে হচ্ছে লিখি লাস্ট একটা যেটা আমার বাকি আছে, হাফ মাইনাস 2/3, হাফ -2/3, তারপর এটা ডেফিনেটলি প্লাস, তাইলে হবে 3/4, ডেফিনেটলি মিলে গেছে 3/4। তারপরে আসবে তাইলে মাইনাসের 4/5, ভেরিফাই করে আসি, হ্যাঁ 4/5। আচ্ছা, এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং জিনিস। একটাতে প্লাস একটাতে মাইনাস, 1 সেকেন্ডের জন্য, জাস্ট একটা সেকেন্ডের জন্য তুমি মনে করো মাইনাস চলে গেছে, মাইনাসটাতে আমরা পরে হ্যান্ডেল করে দিব, ঠিক আছে, ওর বিষয়টা আমরা দেখতেছি পরে। আমরা এছাড়া আর কি দেখতেছি সেটার দিকে মনোযোগ দেই। তো আমি যেহেতু এইখানে আসি কম্পিউটারে, আমি একটু মুছে দিলাম। তুমি তো আর খাতায় মুছতে পারবে না, তুমি একটা নতুন লাইন ইমাজিন করো, এরকম আসবে। এবার দেখো তো প্যাটার্ন দেখো নাকি, উপরের গুলায় কি লাগে দেখতে, 1 2 3 4 এমন করে করে চলতেছে না? আর নিচের গুলায় কি আছে, 2 3 4 5 এমন করে করে চলতেছে। আচ্ছা, খেয়াল করে দেখো তো, এখানে উপরেরটা হোক আর নিচেরটা হোক, দুইটাই তোমার কাছে কি লাগতেছে, সমান্তর ধারণা। দেখো 2 থেকে 1 বিয়োগ করলে কত আসে 1, আর এটা বিয়োগ করার কি আছে, এটা এতবার করছি, অ্যান্সার আমার মুখস্থ হয়ে গেছে এতক্ষণে n। আর এটার ক্ষেত্রে একটু করা লাগছে, 3 বিয়োগ 2 সমান 1, 4 বিয়োগ 3 সমান 1, 5 বিয়োগ 4 সমান 1। তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আমার a কত এখানে 2, n তো আমি জানি না, আর d কত হয়েছে আমার 1, তাহলে 2 প্লাস n মাইনাস 1, তার মানে আসলে n প্লাস 1, তার মানে এইটার জেনারেল যে টার্ম সেটা n মাইনাস 1। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুইটা মিলছে, তাহলে আমি মোটামুটি টার্ম পর্যন্ত এতটুকু গ্যারান্টি দিতে পারবো, উপরে হবে n, নিচে হবে n মাইনাস 1। এবার সামনে মাইনাসটা ব্যালেন্স করা দিয়ে আমার মনোযোগ। এইখানে একটা জিনিস খেয়াল করো, এটা কত নাম্বার পদ, প্রথম, এইটা দ্বিতীয়, এইটা তৃতীয়, এইটা চতুর্থ। আচ্ছা, তাইলে আমরা একটা জিনিস চিন্তা করতে পারি, আমরা যেটা চিন্তা করতেছি,
প্রত্যেকবার জোড় সংখ্যক পদ মানে 2 4 এইগুলার মধ্যে একটা বিয়োগ চিহ্ন এনে দিতে হবে, আর যেগুলা বেজোড় সেইখানে কোনো রকমের চিহ্ন আনতে হবে না। তো এই জিনিসটাকে ট্যাকেল দেওয়ার জন্য আমরা সব সময় মানে একটাতে মাইনাস আছে একটাতে মাইনাস নাই এরকম জিনিসগুলোকে বলে অল্টারনেটিং সিরিজ বা সিকোয়েন্স, মানে অল্টারনেট করবে, একবার আসবে প্লাস একবার মাইনাস হবে, এমন করে হবে। তাদের সবার জন্য একই ট্রিটমেন্ট, -1 তার পাওয়ারে কিছু একটা লিখতে হয় যাতে ব্যালেন্স হয়। এবার কিছু একটাটা লেখাটা ডিপেন্ড করে, আমি যেহেতু চাইতেছি, আমি এর আগে একটা প্রপার্টি শিখাইনি, -1 ওর পাওয়ারে যদি হয় জোড়, জোড় যদি হয় সংখ্যা তাহলে অ্যান্সার কত হবে +1। কিন্তু -1 এর যে পাওয়ার সেটা যদি একটা বিজোড় সংখ্যা থাকে তাহলে খেয়াল করে দেখো সেটার অ্যান্সার আসবে -1। তুমি এটা হয়তো আমার কথা বিলিভ নাও করতে পারো, ডেফিনেটলি আমি ছোট বয়সে করি নাই। সো তুমি আসো ক্যালকুলেটারে, তুমি লেখো -1 তার পাওয়ারে যে কোনো একটা জোড় সংখ্যা, মনে করো 6 মারলাম, অ্যান্সার কত আসলো 1 আসলো। এখন একটা দিয়া যে সত্যি হবে তাও না, এটা তো ঝড়ে বক মরতেও পারে, 8 দিয়ে দেখলাম সেটাও মিললো। তাইলে আপাতত তোমার বিশ্বাস হয়েছে যে আমি ঠিক বলতেছি। এবার আসো আমরা বিজোড়ের জন্য দেখি, 3 দিয়ে দেখি -1, এরপরে আরেকটা বিজোড় সংখ্যা 5, সেটা দিয়ে দেখি -1, এবং তুমি ভাবতেছো এক কেন নিলাম না, যাও তোমার মন শান্তি করার জন্য 21 নিলাম। বিজোড় সংখ্যা -1 আসছে আসছে, তার মানে এখন আমরা যুক্তি বুঝে ফেলছি, আমরা এটা সব সময় মনে রাখবো। এইটা কিন্তু এই চ্যাপ্টারের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? সো এইটা আমাদেরকে অনেক জায়গায় হেল্প করবে, এটা ফর্মুলার মতো মুখস্থ রাখবা, ভবিষ্যতে হচ্ছে আমরা এটারে অনেক জায়গায় এক্সপ্লয়েট করব যেখানে যেখানে আমাদের লাগবে। এই এরকম কিছু একটা। এবার চিন্তা করো, আমার প্রথম পদ এটা বিজোড়, তৃতীয় পদ এটা বেজোড়, তার মানে আমার বেজোড় বেজোড় টার্মগুলোর মধ্যে অ্যান্সারে প্লাস আইনা দিতে হবে, কিন্তু আমি জানি পাওয়ার যদি জোর হয় তাইলেই প্লাস হয়, তাইলে তো খুবই সোজা, তাইলে বিজোড় রে খালি জোর বানাই দিতে পারলে কাজ হয়ে যাবে, ঠিক না? এখন চিন্তা করো জোড় আর বিজোড়ের মধ্যে সবসময় তফাৎ কি, যে কোনো জোড় সংখ্যায় এক যোগ করলে বিজোড় হবে, আর যে কোনো বিজোড় সংখ্যা এক যোগ করলে জোড় হবে। সেম জিনিস তুমি যোগ না করে বিয়োগও করতে পারো, জোড় সংখ্যা থেকে এক বিয়োগ করে দিবা বিজোড় হবে, বিজোড়ের থেকে আরো এক বিয়োগ করে দিবা জোড় হবে। তাইলে আমরা একটা পলিসিতে আসলাম। পলিসি হচ্ছে আমরা এইখানে পাওয়ারে n যদি লিখতাম, সাপোজ কথার কথা, তাহলে n যদি 1 হয় তাহলে -1 এর পাওয়ার 1, তাহলে অ্যান্সার তো -1 হবে, কিন্তু আমার প্রথম পদে তো নেগেটিভ লাগবে না, তাহলে n 1 দিলে তো এক বিজোড়ই থাকবে, তো জোর হবে না, তাহলে এর সাথে একটা 1 যোগ করে দেই জোর করে। এবার দেখো কি হয়েছে, প্রথম পদ যখন নিছি n এর ভ্যালু যখন 1 নিছি তখন -1 তার পাওয়ারে 1 + 1 হয়ে গেল না 2, তাহলে হয়ে গেল না সে জোর করে জোর। তাহলে এখন এই জায়গায় যেহেতু আমি জোর করে এই সংখ্যাটাকে জোর সংখ্যা বানাই দিলাম, দুইটা জোর হয়েছে, কনফিউজড হয়েও না, একটা হচ্ছে ফোর্স আর একটা হচ্ছে ইভেন। সো এখানে -1 এর পাওয়ারে 2 হওয়ার কারণে তখন অ্যান্সার কত হয়ে গেল +1। তাহলে দেখো প্রথম পদে কি আমি প্লাস পাইয়া ফেলছি, আমি যেটা চাইতেছিলাম। সেম ভাবে এবার দ্বিতীয় পদ, তাহলে n এর ভ্যালু 2, তাহলে -1 তার পাওয়ারে 2 + 1, 2 + 1 করলে কত হয় 3, তাহলে -1 এর পাওয়ার 3, -1 এর পাওয়ার বিজোড় সংখ্যা, তাহলে অ্যান্সারে কি বিয়োগ আসবে? আসবে। এবং সেম ভাবে 3 বসালে 3 + 1 তো 4, তাহলে জোর হয়ে যাবে, যোগ হয়ে যাবে তখন। আর যখন 4 বসাইবা 4 + 1 5, তাইলে আমরা বুঝছি আমাদের এই জায়গায় একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট আনতে হবে, সেই ইনগ্রিডিয়েন্টের নাম হচ্ছে -1 তার পাওয়ারে আছে n+1। এবার এর সাথে গুণাকার আছে এটা, তো এটাকে একটু যদি সুন্দর করে কিউট করে লিখতে চাও তাইলে তুমি এমন লিখতে পারো -1 তার পাওয়ারে n+1, অথবা -1, সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছা, আমি আপাতত প্লাসই রাখলাম কারণ মাইনাস প্লাস দুইটা করলে জোড় আর বিজোড়ের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। তো এমসিকিউতে প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে, তোমার কিন্তু দুইটাই পারতে হবে। এবং এর সাথে গুণাকারে আছে হচ্ছে n/n-1, অথবা এটার আরেকটা সলিউশন হইতে পারে -1 তার পাওয়ারে n-1 ইন্টু n/n-1। এবার তুমি কোনটা লিখবা সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ইচ্ছা, এতে আমার কোনো কিছু আসে যায় না। কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তুমি যদি পরীক্ষার মধ্যে এটাকে করো, এমসিকিউতে হয়, তাইলে তুমি দেখবা অপশনে দুইটা আছে কিনা, ইভেন প্রত্যেকটা অপশনে বসায় দেখবা যে কোনটা দিলে সত্যি হয় না হয়, তাইলে অ্যান্সার বলতে পারবা। তাহলে এটাও পারছো আশা করি, এটা মনে থাকবে, এবং এটাই মোটামুটি তোমার অনুশীলনীতে থাকা কাজের মধ্যে একটা পেঁচানো অঙ্কর মতো একটা পড়ে, ঠিক আছে? আচ্ছা, এইরকম ধরো আরেকটা প্যাটার্ন আমি তোমাদের জন্য নিজে থেকে দিচ্ছি। মনে করো তোমাকে বলছে হচ্ছে 2 -2 +2 -2, সবই 2, কোনো অন্য কিছু নাই, ঠিক আছে? সব কিছুই যেহেতু 2, এখানে যেহেতু অন্য আর কোনো কিছুই নাই,
তাইলে এখানে আমি একটা জিনিস চিন্তা করতে পারি, আমি জানি অ্যান্সারের মধ্যে একটা টু পয়রা থাকবে, কিন্তু ঝামেলা হইতাছে এই জিনিসটা লেখা খুবই বিচ্ছিরি, জঘন্য, বিরক্তিকর একটা কাজ। ট্রাস্ট মি, মানে এই জিনিসটা তুমি কেমনে লিখবে, এটা কি দিয়ে লিখবে, এটা না সমান্তর না গুণোত্তর। এখন তুমি বলতে পারো হ্যাঁ এটারে গুণোত্তর বানাইতে পারি, কেমনে পারি, -2 ওকে যদি +2 দিয়ে ভাগ দিই তাহলে -1 আসলো। তারপরের বার এবার এটাকে আগেরটা দিয়ে ভাগ দিব, 2 কে -2 দিয়ে ভাগ দিব তাইলেও -1 আসলো, তারপর -2 কে 2 দিয়ে ভাগ দিব তাইলেও -1 আসলো। তাইলে এটার nতম পদ কত হবে, a r⁻n-1। এইবার ঝামেলা হইছে, এই জিনিসটাকে তুমি এখানে লিখে রাখো 2 ইন্টু -1 তার পাওয়ারে n-1, তাইলেই হয়ে গেল। এটা একটা অ্যাপ্রোচ। আচ্ছা, এটা হচ্ছে -1 এর পাওয়ার দিয়ে লিখলে n-1 করলে, তাহলে দেখো প্রথমটায় আমার হইল না জোর, কারণ n যদি 1 বসাও তাহলে n+1 করলে কত হবে, সরি n-1 করলে কত হবে 0। তো আমরা জানি -1 এর পাওয়ার 0 তো 1, তাহলে 2 ইন্টু 1 সমান 2। তারপর n এর ভ্যালু যদি 2 হয় 2 ইন্টু -1 তার পাওয়ার 2 -1, তাহলে 2 1 তো হচ্ছে তখন 1, তাহলে -1 এর পাওয়ার 1 মানে হচ্ছে -1, 2 ইন্টু -1 মানে হচ্ছে -2। মিললো? মিললো। আচ্ছা, এইবার এই কোশ্চেনটার মধ্যে একটু দুষ্টামি করার একটা প্ল্যান আসছে। সেম সেম কোশ্চেনটাই তোমার একটা ফ্রেন্ড পরীক্ষায় গেছে, সে লিখছে 2 -2 2 -2, সে খেয়াল করে না এটা গুণোত্তর দ্বারা। সে বলছে 2 তো 2 সব জায়গায় 2ই থাকবে, আর আমি দেখছি স্যার একটু আগে বলছিল একবার প্লাস একবার মাইনাস হলে এখানে একটু -1 দিয়ে একটা শর্টকাট মারতে হবে, একটু মানে একটা স্পেশাল একটা সংখ্যা আনতে হবে ইনগ্রিডিয়েন্ট। তো আমি 2 এর আগে রাইখা দেই, ও থাকলো রিজার্ভ আকারে, সামনে -1 লিখি, দেখি কোনটাতে লাগবে। আমি দেখলাম 1 3 বিজোড় গুলারে জোর বানাইতে হবে, তাহলে n এর ভ্যালু 1 তে 1 বিজোড়, তাহলে এরে আমি যোগ 1 কইরা দেই। এবার দেখো তো কি হইছে। এবার n এর ভ্যালু যদি 1 বসাও -1 এর পাওয়ার 2 তাইলেও প্লাস হয়ে যাবে, n এর ভ্যালু যদি 2 বসাও -1 এর পাওয়ার 3 তখন মাইনাস হয়ে যাবে, প্রত্যেকবার মিলবে না। আচ্ছা, তাইলে দেখো এই সেম কোশ্চেনের এইখানে দুইটা অ্যান্সার হইতে পারে। এমসিকিউতে এইগুলা দিয়ে ঝামেলা হবে, ঠিক আছে। এনতম পদ বের করার উপায় বুঝাইতে পারলাম। এমসিকিউ হলে তুমি একটু কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করা লাগবে। এইবার এই ক্যাটাগরির ম্যাথ তো অলরেডি তুমি পারলা, এটাতে তুমি বস হয়ে গেছো। এই অঙ্কগুলা যে একটা প্যাটার্ন দিলে তুমি তার এনতম পদ চিনতে পারবে। এখন উল্টাও একটা কোশ্চেন হতে পারে, তোমাকে হয়তো প্যাটার্নটার এনতম পদ দিয়ে বলবে যে প্যাটার্নটা আমাকে বের করে দেখাও। সো আমি নিচে যাচ্ছি, এখানে একটা পেজ রাখছিলাম হয়তো এরকম কোশ্চেনের। হ্যাঁ, এই তো পাইছি। দেখো এইখান থেকে অনুক্রমগুলা লিখে দেখাইতে বলছে, মানে অনুক্রমগুলা লিখা মানে হচ্ছে কমা দিয়ে দিলে একবার, তো আমি একটা করে দিব, বাকি সবগুলা তোমরাই পারবা, এইগুলা জাস্ট সংখ্যায় বসাবা। আমি ধরো এইখান থেকে ধরো একটা অঙ্ক করব, কোনটা করব, মনে করো যেটা ছোট হবে ছোট, সাপোজ 4 নাম্বারটা করব। না 4 নাম্বারটা দেখতে আচ্ছা করি করে ফেলবো, বলছি তো বলছি। তো আমরা প্রথম কাজ হচ্ছে ধরে নেই এনতম পদ, যেহেতু বলে দিয়েছে ধরি ইউ এন সমান হচ্ছে n² ডিভাইডেড বাই এনতম রুট অফ পাই, তার মানে পাইকে এনতম রুট করবা। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম পদ কি হবে অনুক্রমের, তো আমার যদি প্রথম পদ হয় তখন কি হবে u1, তাহলে উপরে কি আসবে 1 এর স্কয়ার আর নিচে আসবে 1তম রুট অফ পাই। আচ্ছা পাইকে যদি একবার রুট করো বেসিক্যালি কিছুই হয়েছে না, কোনো কিছুর পাওয়ার 1th রুট মানে কি পাওয়ার হচ্ছে 1, মানে nth রুটের অফ এম, এম না লিখে এ লিখি, তাহলে nতম রুট অ্যাপ্লাই করা মানে কি এর পাওয়ারে শুধু 1/n লেখা না। তাহলে চিন্তা করো 1 মানে কি হবে, তাহলে 1th রুট অফ এ মানে হচ্ছে এ আছে তার পাওয়ারে 1/1, আরে 1/1 মানে তো 1, তাহলে এর পাওয়ার 1 মানে তো শুধু এ, তাহলে ঝামেলা মিটে গেল। আচ্ছা, এইবার এইখানে এটার অ্যান্সার তাহলে উপরে 1² 1, নিচে হচ্ছে শুধু পাই, তাহলে অ্যান্সার থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই পাই। এবার তাহলে আমরা দ্বিতীয় পদ বের করতে পারি, এবং আমরা এরকম 3টা বা 4টা করবো, এর বেশি লাগবে না। তাহলে দ্বিতীয় পদ হলে উপরে আসবে 2², নিচে আসবে 2 রুট অফ পাই। আসলে 2 রুট ওভার পাইকে আমরা শর্ট করে শুধু রুট ওভার লিখি, তাহলে উপরে হচ্ছে 2² মানে 4, নিচে হচ্ছে রুট ওভার পাই। এবার তৃতীয় পদে যদি আমরা চলে যাই, তাহলে তৃতীয় পদ মানে হচ্ছে u3, তখন আসবে হচ্ছে 3 তার উপরে স্কয়ার, নিচে আসবে কিউব রুট অফ পাই। এখন এইটাকে না আর সোজা করে কিছু তেমন ভালো বানানো যায় না, তাহলে 9 থাকবে, নিচেরটায় কিউব রুট অফ পাই লিখে দিলাম। এবং চতুর্থ পদ লাস্ট একটা করবো, এরপরে আর করবো না, আমরা 4টার বেশি কখনোই দেখাবো না, কারণ আমাদের সময় নষ্ট হবে না হলে পরীক্ষায়। u4 করলে কি আসবে 4² ডিভাইডেড বাই 4th রুট অফ পাই, 4th রুট অফ পাই। তাহলে 4² কত 16,
তাহলে এখানে নিচে খালি লিখে দিলাম ফোর্থ রুট অফ পাই। এখন আমরা জানি অনুক্রম কিভাবে লিখতে হয়, কমা সেপারেট করে। তাহলে আমরা আমাদের ডিজায়ার্ড অনুক্রম পায়ে ফেলছি। অতএব নির্ণেয় অনুক্রম যেটা আমরা চাচ্ছি, নির্ণেয় অনুক্রম সমান হবে হচ্ছে 1/পাই কমা 4/স্কোয়ার রুট অফ পাই কমা 9/কিউব রুট অফ পাই কমা 16/4 রুট অফ পাই। এমন করে করে যাইতে থাকবে ডট ডট ডট। ঠিক আছে, এটাই হচ্ছে নির্ণয় অনুক্রম। তাহলে এই যে স্ট্রাকচারটা আশা করি বুঝাইতে পারছি। এটা নিয়ে আশা করি তোমাদের কারো মনে কোনো রকমের ডাউট নাই। তো এই রকম সেম এক্সাক্ট এই স্ট্রাকচারটাকে ফলো করব। ফলো করে হচ্ছে আমরা এরকম আরো 2-3টা অঙ্ক যতগুলো আছে প্রত্যেকটারই করতে পারবো। তো আমি যেহেতু এইখানে কম্পিউটারে একটু মানে কপি করতে পারবো, সো আমি এখান থেকে একটা জিনিস কপি করে নিয়ে যাই সময় বাঁচানোর জন্য আমার। ওকে, আমরা ধরো এরপর আরেকটা করতে চাচ্ছি, এখানে পেস্ট করে। সো এবার আমরা 4 নাম্বার কোশ্চেনটা না নিয়ে মনে করো আমরা নিলাম হচ্ছে সাপোজ এটা নিতে চাও 5 লন। লন তো তোমাদের পড়াই নাই, লগারিদম পড়াইছি কখনো? পড়াই নাই। আচ্ছা তাহলে 5 নাম্বারটাই করে দেই। লগারিদম জাস্ট একটা ফাংশন, সাইন কস টেন যেমন পড়ছি তেমন লগারিদম, জাস্ট এতটুকু, আর কোনো কিছু পার্থক্য নাই। লন এন বাই এন, ওকে ফাইন, ওকে ফাইন। সো আমরা আমাদের 5 নাম্বার কোশ্চেনে চলে আসলাম। লন এন ডিভাইডেড বাই এন, এটা এরকম দেখতে এল এন এন, মানে তুমি মনে করো না এল এন এন, দেখো এল এন এর দন্তন্য মানে প্রথম এনটা দেখো নর্মাল, আর পরের এনটা দেখো ইটালি কার্সিভ করা। তার মানে এই এনটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল। সুন্দর হইতো যদি বইয়ের মধ্যে ওরা এখানে একটা ব্র্যাকেট দিত, কিন্তু ওরা আসলে কম্পিউটারে টাইপ করছে, তো কম্পিউটারে আমরা নর্মালি আর ব্র্যাকেটটা দেই না, তাই ওরা আর এইখানে এইখানে ব্র্যাকেটটাকে অ্যাড করে নাই। বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আমরা লন এন যখন আমরা নিজেরা লিখবো, আমরা লনের পর একটা ব্র্যাকেট দিয়ে দিব আর এন লিখবো। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে লন জিনিসটা আসলে কই আছে? তাইলে এই যে ক্যালকুলেটরে যাইবা, দেখবা এইখানে একটা লন লেখা আছে। দেখো ব্র্যাকেট অলরেডি দিছে, যেমন ধরো লন 2 3 সংখ্যা বসাইলে উত্তর আসবে। সাপোজ লন 2 বসাইলাম, এটা আসবে। এবং একটা জিনিস তোমারে পারতে হবে, লন 1 সমান 0, এটা মনে রাখা লাগবে। লন 1 এর ভ্যালু হচ্ছে 0, বাকি কোনোটাই আমরা বের করব না, কারণ এগুলা দশমিকে আসবে, বের করে কি উল্টাবো আর? ঠিক আছে না? তাহলে আমরা এইটুকু মুছে ফেলি, কারণ এইগুলা তো আমাদের আর লাগবে না। এই চেঞ্জ হয়ে যাবে, বেসিক্যালি লাগবে না, না আসলে চেঞ্জ হয়ে গেছে। সো আমি এখান থেকে প্রত্যেকটাকে ক্যালকুলেট করে নেই। সবার প্রথমে আসো আমরা দেখি প্রথম যে পদটা হবে লন এন বাই এন এর জন্য। তাহলে এন এর ভ্যালু আমার কত? এখানে 1। তাহলে এইখানে আমার প্রথমে টার্মে কি আসবে? লন 1 আসবে উপরে, আর নিচে কি আসবে? নিচে আসবে হচ্ছে শুধু 1। তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা প্রথম পদটাকে লিখে দেই। এটা তো হচ্ছে উপরে হচ্ছে লন, তার ভিতরে 1, নিচে হচ্ছে শুধু 1। এখন লন 1 এর মান তো 0, 0 কে 1 দিয়ে ভাগ দিব, তাহলে অ্যান্সার কত আসবে? 0। ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে? লনে 2, নিচে হচ্ছে 2। তাহলে লন 2 রে তো আর কিছু করা যায় না, তাহলে এটা আর কিছু লিখবো না, এটা এরকমই রেখে দিব। তুমি ক্যালকুলেটরে বসাইলেও দেখবা খুব পচা পচা দশমিক সংখ্যা আসবে। ইভেন তোমারে মানে আমি দেখাইও দিচ্ছি, দেখো। দেখো লন 2 দিলে 0.34, এসব কি পচা পচা সংখ্যা আসে। সো এইরকম কাজের অ্যান্সার আমাদের জন্য খুব একটা ভালো না। ঠিক আছে, এইবার তাহলে আমরা বুঝছি বাকিগুলো কি করতে হবে। তাহলে পরের প্রত্যেকটার ক্ষেত্রে শর্টকাট মাইরা আমি খালি লিখে দিচ্ছি লন অফ 3 ডিভাইডেড বাই 3, লন অফ 4 ডিভাইডেড বাই 4। আচ্ছা, এদেরকে তো আর ছোট করতে পারবো না, শুধু প্রথম একটাই ছোট হইতো 0, তারে লিখছি। তাহলে এই যে অনুক্রমটি, তাহলে আমরা এই কথাটা এখান থেকে কপি মারি, অনেক সময় বাঁচবে। তাহলে আমরা এখন আমাদের যে অনুক্রমটা পাইলাম সেটা কি পাইলাম? 0, তারপরে হচ্ছে লন অফ 2 ডিভাইডেড বাই 2। তুমি চাইলে ব্র্যাকেট দিতেও পারো, নাও দিতে পারো। আমরা নর্মালি ম্যাথমেটিশিয়ানরা
অনেক সময় আর ব্র্যাকেট দেই না, কারণ আমরা বুঝি 2 3 4 5 এগুলা লনে ইনপুট। সো আমি তোমাদেরকে রিকমেন্ড করব প্রথম দিকেকার দিকে একবার দাও, কিন্তু অ্যান্সারে কোনো জায়গায় তুমি ব্র্যাকেট পাইবা না। সো তুমি অ্যান্সারে আর না হয়ে দাও, স্যাররাও বুঝবে তুমি এটা কি লেখছো। ঠিক আছে, কিন্তু এন এর পরে একটু গ্যাপ দিও যাতে বুঝতে পারো যে এল এন থেকে এটা আলাদা একটা জিনিস। আর ব্র্যাকেট দিলে যে দোষ হবে তা না। চলতে থাকলো। ডান। ওকে ফাইন। বুঝাইতে পারছে এটা তাইলে? এরপরে আর কি আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে এইদিকে দেখো 5টা পর্যন্ত চলে গেলাম। এখান থেকে যে 6 এটা কজ, কজেরটা তুমি পাই পাই নোটেশনটা তুমি এখনো পড়ো নাই। হায়ার ম্যাথ 8.1 এ রেডিয়ান আসে, তোমাকে তো ট্রাইগোনোমেট্রি পড়াই নাই, কিন্তু ক্যালকুলেটারে কেমনে এটা বসাইবা সেটা দেখাই দিতে পারি, অ্যান্সার কেমনে আনবা। ঠিক আছে, পাই কেমনে লিখতে হয় ক্যালকুলেটারে। সো পাই মানে হচ্ছে রেডিয়ান মোড। ক্যালকুলেটারে দেখবা উপরে এই জায়গাতে তোমাদের ডি লেখা আছে, ডিগ্রিকে রেডিয়ান বানাইবা, তখন শিফট মোডে আগে প্রেস করবা, দেখো রেডিয়ান আসছে 4 নাম্বারে, রেডিয়ান দিবা। দিয়া এবার কজ লেখো। লিখা কজের মধ্যে মনে করো তুমি তো জানতা কজ 30 ডিগ্রির ভ্যালু কত, জানতা না? দেখো 30 লিখলে কি আসছে 0.14, এরকম 0.15 আসছে, যেটা তো হওয়া উচিত ছিল না। তুমি যদি ডিগ্রিতে থাকতা 3 নাম্বার ডিগ্রিতে, তাইলে দেখো √3/2, তুমি যেটা জানো সেটাই আসছে। কিন্তু ওই 30কে রেডিয়ান মোড নামে একটা মোড আছে যেখানে পাই দিয়ে এক্সপ্রেস করে, তখন সেটাকে লিখতে হয় পাই/6। তাহলে পাই হচ্ছে এই যে এখানে আছে পাই/6। এখন কত হচ্ছে উপরে তো ডিগ্রি, তাহলে তারে রেডিয়ান বানাই নাও, তাহলে 4 নাম্বারে দাও রেডিয়ান, দেখো এখন √3/2 আবার আসবে। তার মানে তোমার যখনই লাগবে n π/2 না, তাহলে মনে করো n এর ভ্যালু 1, 1 ইন্টু পাই নিচে হচ্ছে /2, তাহলে 1 ইন্টু π/2 করলে কত 0। তুমি তারপরে আবার লিখবা কজের ভিতরে 2π/2, তখন এটা ক্যালকুলেটারে বসাবা, অ্যান্সার আসবে -1, 0 -1, তারপরে 3 দিবা 0, তারপরে আবার ধরো 4 দিলা, তাইলে এখানে কি পাইলা 1, তাহলে 0 -1 0 1, তাহলে এরকম করে আসতেছে। 6 নাম্বারটা হচ্ছে 0 0 -1 0 1 0 -1 0 1, এমন করে করে আসবে আর কি। 4টা লেখার পরে যেহেতু কোনো প্যাটার্ন মিল পাইছি না, তাই আরো 2 4টা করে তোমার জন্য আমি হিসাব মনে মনে করলাম। আর এইগুলার প্রত্যেকটা তুমি পারবা। ইউএন সমান ধরবা, এন এর ভ্যালু 1 2 3 4 বসাবা, ক্যালকুলেটরে যোগ বিয়োগ করবা, অ্যান্সার বসাই দিবা। আমি কঠিন 3টা করে দিলাম। তাহলে এইগুলা সবগুলা হচ্ছে তোমাদের হোমওয়ার্কে থাকবে। তাহলে হোমওয়ার্ক হিসাবে কি কি আছে ধরো, এই যে কথাগুলা, এই যে নোটেশনগুলা, এটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিছি। এইগুলা সবগুলা আমি তোমারে করে ফেলে দিছি, মানে করে দিছি, আর ওরা হচ্ছে এখানে অ্যান্সারে দেখো এইগুলা লিখে রাখছে এমতম পদ। এই যে কাজগুলা, এই যে কাজগুলা, এগুলা হোমওয়ার্কে থাকবে। আর এই যে এইখানে দেখো আমি যে লাইনগুলা দাগ দিয়ে দিছি, এই লাইনগুলা দেখো তোমাদেরকে 2টা পদের পরপর পদের অনুপাত সমান, তাদেরকে গুণোত্তর ধারা বলে, এটা আমি বলছি। 2টা পরপর পদের যদি অন্তর বা বিয়োগফল সমান হয় তারে সমান্তর ধারা বলে, সেটাও বলছি। যদি কোনো যে সিরিজ বা ধারা যেটাই আছে যোগ বিয়োগ আকারে যদি লিখি আর কি, মানে মেইন কথা হচ্ছে অনুক্রমের পদগুলো পরপর কি চিহ্ন দিতে হবে, যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে ধারা পাওয়া যায়। এটা এখনই বলছে, একটু পরেই দেখবা যে ওরা এখানে আমি দেখাই একটা এক্সাম্পল, বিয়োগও আসতে পারে যে এখানে ওই বইয়ের মধ্যে ওরা যোগ বলার কারণে ওরা খুব স্ট্রিক্টলি মেনটেন করে গেছে, বিয়োগ দেয়ই নাই। তারপরও আশা করি একটা পাওয়া যাবো অনুশীলনীতে চাইলে কোথাও। এক্সপেকটেশনস, ইয়াপ, এই যে দেখো, দেখছো ধারা, দেখো মধ্যে বিয়োগ আসছে না, যোগ বিয়োগ যোগ বিয়োগ, তার মানে চিহ্ন ইম্পর্টেন্ট না, কথা হচ্ছে যোগ আর বিয়োগ এদের মধ্যে একটা হইলেই হয়েছে। বুঝতে পারছি, কিন্তু এমসিকিউতে আসলে তুমি কি বলবা, তাদের মধ্যে যোগ চিহ্ন দিতে হবে। এবার এরকম করে শেষ হইলে সসীম বা শান্ত ধারা, আর যদি শেষ না হয় ডট 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 থাকলে অসীম বা অনন্ত ধারা। আর এই যে জিনিসগুলা, এই অসীম ধারার এই টপিকটা থেকে আমি কালকে পড়াবো। এটা পর্যন্ত তুমি হচ্ছে রিডিং পড়ে রাখবে, এটা আমি দাগ দিয়ে রাখছিলাম আমার জন্য, বাট তোমরা এইখানে শেষ হয়ে যাবে তোমাদের পড়া। তোমাদের পড়া হচ্ছে এতটুকু পর্যন্ত পড়ে রাখা। সো আশা করি সবকিছু বুঝাইতে পারছি। কোনো জায়গায় কোনো টপিক বা কোনো কিছু যদি না বুঝো, তুমি হচ্ছে একটা কাজ করবা সবার প্রথম, সেটাতে হচ্ছে সরি 1 সেকেন্ডের জন্য হচ্ছে ওইখানে মিস হয়ে গেছিল, যেটা বলতে চাচ্ছিলাম। তুমি যদি কোনো অঙ্ক না বুঝো সেটা হচ্ছে নিজে নিজে ট্রাই করবা, ট্রাই করার পরও যদি না মিলাইতে পারো, ডেফিনেটলি তুমি কি করবা, ভিডিওতে আছে একটু পিছনে চলে যাবা, রিওয়াইন্ড করে নিবা, দেখে নিবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রথম লেকচার চ্যাপ্টার 7-এর। ঠিক আছে, সো অল দ্য বেস্ট।